শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আর আমি তাদের সাথে আছি আমি ইশরাত জাহান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল নীতি আরও কিছুদিন চলমান থাকবে। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, সরকারের গৃহীত পদক্ষেপে মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে নেমে আসবে। তিনি জানান, কৃষি, শিল্প ও সেবা খাতে যেসব সেবা দেয়া হচ্ছে তা অব্যাহত থাকবে। 2025 সালের পর নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীরা সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন। অর্থমন্ত্রীর মতে, ব্যাংক ঋণ জিডিপির 5% নেয় দুশ্চিন্তার কারণ নেই। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকের ব্যবসা নিশ্চিতে সরকার ব্যাংক ঋণ নেবে। এনবিআর চেয়ারম্যান বলেন, শুধু কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ করের আওতায় আনার সুযোগ দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রেই শূন্য শুল্ক দেখতে চায় না এনবিআর, সেজন্য কিছু মূলধনী যন্ত্রপাতির ওপর কর আরোপ করা হয়েছে। আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তা চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। অসহনীয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বিশাল অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ সামনে রেখে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। এর সাথে বিপুল ঋণের বিপরীতে সুদ পরিশোধের চাপও আছে। বিশ্লেষকরা মনে করছেন, নিত্যপণ্যের বাজারের উত্তাপ কমাতে ব্যর্থ হলে জনজীবনে অস্বস্তি আরও বাড়বে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাপক সংস্কার ছাড়া রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন নিয়েই সংশয়, আর বিনিয়োগ টানতে ব্যর্থ হলে বাড়বে বেকারের সংখ্যা। বাজেটে ঋণের সুদ পরিশোধ বাবদ বরাদ্দ 1,13,500 কোটি টাকা। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। হ্যাঁ, সেটা অর্জন হওয়ার সম্ভাবনা আমি কিন্তু খুব বেশি দেখছি না, যদি না খুব বড় ধরনের বৈপ্লবিক কোনো সংস্কার করা হয়। সেটা যদি না করা হয় তাহলে আসলে দেখতে হবে এই মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষকে কতটুকু স্বস্তি দেওয়া যেতে পারে। কর সুযোগ ছিল, সেগুলো যদি না থাকে এবং কর যদি বাড়ে, এটা চাপটা গিয়ে সরাসরি কিন্তু আমাদের সাধারণ মানুষের উপর পড়বে। সুদ পরিশোধ আমরা করে যাব, কিন্তু সমস্যা হচ্ছে যে এইদিকে আপনি ঊর্ধ্ব আকারে যত বেশি আপনি রেভিনিউ বাজেটে অর্থ ব্যয় করে ফেলবেন, তত বেশি আপনার ডেভেলপমেন্ট বাজেটে আপনার ব্যয় সক্ষমতা কমে। প্রস্তাবিত বাজেটে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি, তাই সেখান থেকে বেরিয়ে আসার দিক নির্দেশনাও নেই। নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ারও কোনো উদ্যোগ নেই, বরং অনেক ক্ষেত্রে কর বৃদ্ধিতে চাপে পড়বেন তারা। গবেষণা সংস্থা সিপিডির বাজেট পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। সংস্থাটি মনে করে, সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে দুর্বৃত্তদের। কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। একটা হলো মূল্যস্ফীতি আর একটা হলো মূল্যস্তর। মূল্যস্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে এই ডাবল ডিজিট মূল্যস্ফীতির কারণে। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা, তা বেশ চ্যালেঞ্জিং, এমনটা ভাবছেন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। সকালে ব্যাংক এশিয়া এবং উন্নয়ন সমন্বয়ের যৌথ উদ্যোগে ছিল বাজেট প্রতিক্রিয়া বিষয়ক আয়োজন। সেখানেই তিনি বলেন, বাজেট ঘাটতি কমাতে ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ কমানোর বিকল্প নেই। সামাজিক খাতগুলোতে প্রত্যাশিত মাত্রায় ছাড় দেওয়া হয়নি বলেও মনে করেন তিনি। তার মতে, শিক্ষার মানোন্নয়ন এবং জনশক্তির দক্ষতা উন্নয়নের চাহিদা পূরণে বাড়তি বরাদ্দ জরুরি। হার্ড ওয়ার্কিং করে লিগালি আমি যেটা আয় করছি
তার জন্য আমাকে যদি 25 থেকে 30% আমাকে কর দিতে হবে, আর একজন কিছুই করবে না কালো টাকার মালিক, তাকে 15% দিলেই হবে। এটা তো আমি মনে করি যে সুবিচারের বিচারেও, ন্যায়নিষ্ঠতার বিচারেও, ন্যায়ানুগতার বিচারেও এটা গ্রহণীয় নয়। এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দিকে নজর দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছিল আলোচনা সভা। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ কত আছে তার দিকে না তাকিয়ে মানুষের নিত্য প্রয়োজন মেটানোই সরকারের লক্ষ্য। বিশ্বের নানা সংকটের ধাক্কা এখনও দেশের অর্থনীতিতে রয়েছে জানান তিনি। জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং, নিজেদের যা আছে তা দিয়েই চলতে হবে, এমনটা উল্লেখ করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাঁচাতে বিনামূল্যে করোনার টিকা সহ স্বাস্থ্যসেবা দিচ্ছে বলেও জানান তিনি। বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছে আরও কিছু ছোট দল এবং স্বতন্ত্র এমপি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে এর ফলে এনডিএর আসন দাঁড়াবে 303-এ। এরই মধ্যে পার্লামেন্টারি প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছে এনডিএ জোট। বৃহস্পতিবারই নরেন্দ্র মোদীকে সমর্থন দেন টিডিপি এর প্রধান চন্দ্রবাবু নাইডু ও জেডিইউ এর প্রধান নীতিশ কুমার। আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে নাইডু ও নীতিশ কুমারের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার কথা। এ সময় আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের অনুমতি চাইবে এনডিএ জোট। বিজেপির এমপি কঙ্গনা রানাউতকে চর কষানো কনস্টেবলকে করা হলো চাকরি থেকে বরখাস্ত। শুধু তাই নয়, গ্রেফতারও হয়েছে পাঞ্জাবের মেয়ে কুলবিন্দর কৌর। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরের চেকিং পার হচ্ছিলেন বিজেপির এমপি এবং বলিউড তারকা কঙ্গনা রানাউত। এ সময় তাকে চর মারেন সিআইএসএফ এর কনস্টেবল। অভিযুক্তের দাবি, 4 বছর আগে কৃষক আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। বলেছিল অর্থের বিনিময়ে আন্দোলনে নেমেছেন নারীরা। এর আগেও ধর্ম বিরোধী দল সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে আক্রমণাত্মক কথা বলে শিরোনাম হয়েছেন কঙ্গনা। দেশের উন্নয়নে যমুনা গ্রুপের প্রশংসা করে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এই গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের অবদান অনেক। বিকেলে হবিগঞ্জের মাধবপুরে 2024 সালে এসএসসি পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। হুর লাইফস্টাইলের উদ্যোগে এই আয়োজনে তাকে প্রধান অতিথি করা সম্মানের বলে মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। যমুনা গ্রুপের একজন কর্মী হয়ে কাজ করবেন, এমনটাও জানান সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, যমুনা গ্রুপের দরজা মেধাবী শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা থাকবে। হবিগঞ্জের মাধবপুর থানার 19টি স্কুলের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 200 শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। 10 মিনিট স্কুলের সিইও আয়মান সাদিকও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তাদের এই জিপিএ 5 পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তারা হচ্ছে তাদের বাবা মা। তোমাদের উন্নতি কামনা করি। যমুনা গ্রুপের দরজা তোমাদের জন্য সারা জীবন খোলা থাকবে। যমুনা যদি বেঁচে থাকে তাইলে তো আমার যে দায়িত্ব 100টা ছেলে মেরে পাঠায় বলতে পারবো, সে দায়িত্ব আমার নেওয়ার কথা। আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন, এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকেও। 6 দফা ঘোষণার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। তাই ইতিহাসের এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 6 দফা যদি না হতো তাহলে 69-এ 6 দফা ভিত্তিক 11 দফা গণবিস্ফোরণ, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, এ গণ অভ্যুত্থান হতো কিনা সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শনিবার বিকেলে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি মাসেই পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক সফর পরবর্তীতে সুবিধাজনক সময় অনুষ্ঠিত হবে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে দুই নেতা আলোচনা করবেন, অভিমত কূটনৈতিক বিশ্লেষকদের। দুদেশের মধ্যে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে ফলপ্রসূ আলোচনা হবে, এমনটাও তাদের অভিমত। ওরা প্রথমে সময় দিয়েছিল 8 তারিখে ওদের ইনগরেশন হবে, তো এখন 9 তারিখে সন্ধ্যার সময় হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী হয়তো 8 তারিখে আফটারনুনে ওখানে পৌঁছাবেন। আরও বেশ কিছু দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যাচ্ছেন। এই সম্পর্কটা তো ভারতের পক্ষ থেকে খুব বেশি কিছু চাওয়ার নেই বলে আমার মনে হয়, কারণ তারা তাদের যেসব কনসার্ন ছিল, নিরাপত্তা হোক বা অর্থনীতি হোক, ট্রানজিটের সাথে নিরাপত্তা জড়িত, সেগুলো তো তারা তো মোটামুটি সহযোগিতা পেয়েছে বাংলাদেশের ভালোই। ক্ষমতায় বসে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ, দিয়েছিলেন বায়বীয় ফোন নম্বর। অবশেষে আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজি প্রভাব খাটিয়ে 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট পেয়ে যান, সেখানেও দেন উদ্ভট ফোন নম্বর, যার কোনো অস্তিত্বই নেই দেশে। ধরা পড়ে গেলে কি হবে, এই চিন্তা থেকে 10 বছর ধরে ছক কেটেছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। প্রাইভেট সার্ভিস দিয়ে যতটা সহজে বিদেশ ভ্রমণ, বিনিয়োগ এবং স্থায়ী বসবাসের সুযোগ করা যায়, অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ থাকে না। ডিআরইউতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তিনি দুটো সময় বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হয়েছেন। একটি হচ্ছে 1971 সালে, যখন গোটা বাংলাদেশের মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল যে কি করবে, স্বাধীনতার সংগ্রাম যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, অথচ কোনো নির্দেশনা আসছিল না সেই সময়ে। এবং 25শে মার্চ রাতে যখন আপনার সেনাবাহিনী বা কানাডার বাহিনী যখন গণহত্যা শুরু করলো, আক্রমণ করলো, তখন রাজনৈতিক যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু সেদিন ব্যর্থ হয়েছিল, পালিয়ে গিয়েছিল, আত্মসমর্পণ করেছিল। 26শে মার্চে আমরা দেখলাম যে একজন সম্পূর্ণ অপরিচিত একজন মেজর, তিনি সেই জাতিকে একটা মাত্র তার কয়েকটি শব্দের মধ্য দিয়ে তিনি উজ্জীবিত করে ফেললেন। যেহেতু যে এই মেজর জিয়া সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন, সেটাই সমগ্র জাতিকে সেদিন উজ্জীবিত করেছিল এবং তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিল। শুধুবৃন্দ, প্রেসিডেন্ট জিয়ার এই ঘোষণা থেকে আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট জিয়ার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা। এটা কেউ স্বীকার করুক আর না করুক, এটা কিন্তু ধ্রুব সত্য যে তিনি ঘোষণা দিয়েছিলেন। যদিও আজকে যারা শাসক গোষ্ঠী আছে, বিশেষ করে আওয়ামী লীগ, তারা এটাকে সবসময় অস্বীকার করতে চায় এবং তার যে অবদান, সেই অবদানকে তারা খাটো করে দেখাতে চায়। তাতে করে কিন্তু সত্য কখনো চাপা থাকে না বা সেটাকে মিথ্যায় পরিণত করা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আরেকটি সময় এসে উপস্থিত হয়েছিলেন, যে সময়টাও ছিল এটাকে এইভাবে একটা বেশ আপনার দুঃসময় বাংলাদেশের জাতির জন্যে। তারপর তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসা হয়েছিল। এই দুটো কোরবানিতে এবার বড় চমক নওগাঁর রাজা বাদশাহ সম্পর্কে মামা ভাগ্নে এই ষাঁড়গুলোর ওজন 50 মনেরও বেশি। একই ঘরে 2.5 বছর ধরে বড় হয়েছে, কিন্তু গোয়ালে আর জায়গা হচ্ছে না, তাই বিক্রি করতেই হবে। গোয়ালের দরজা ছোট, তাই দেয়াল ভেঙে রাজা ও বাদশাকে বের করতে হবে। গরু লালন পালন করে ধীরে ধীরে স্বাবলম্বী হয়েছেন জাহিদুল। এবার কোরবানি ঈদের ষাঁড়গুলোর দাম চাচ্ছেন 20 লাখ টাকা। অনুমোদনহীন কোনো স্থানে হাট বসানো হলে পশুসহ মালিককে ধরে নিয়ে আসা হবে, এমনটা জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে কুরবানির পশুর হাটে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তার বিষয়ে ছিল প্রেস ব্রিফিং। সেখানেই তিনি বলেন, প্রতিটি হাটের নিরাপত্তার জন্য আলাদা আলাদা সমন্বয় টিম গঠন করা হয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি প্রবেশ পথে পুলিশ পাহারা থাকবে। ডিএমপি কমিশনার আরও বলেন, এই ব্যাপারে প্রত্যেক হাটের ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ করে পশু নামালে বা রাখা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে প্রতারণা ঠেকাতে সাইবার মনিটরিং টিমে রাখা হয়েছে। কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে এবং যে হাটের এরিয়াটুকু সেটি চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে। যদি সেটি না করে, বাইরে করে, তাহলে আমরা সেখানে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। পশ্চিমবঙ্গ সিআইডির হেফাজতে রয়েছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যাকাণ্ডের অপর অভিযুক্ত সিয়াম। আজই তাকে বারাসাত আদালতে তোলা হতে পারে। শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির রাজ্য সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। দুপুরেই অন্যতম আসামি জিহাদ হাওলাদারকে আদালতে তোলা হয়, কিন্তু পুলিশ নাকি সিআইডি হেফাজতে নেওয়া হবে সেই সিদ্ধান্ত পেন্ডিং রাখেন বিচারক। এদিকে ঢাকায় আজ এক ব্রিফিংয়ে আনার হত্যাকাণ্ড নিয়ে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন, বর্তমানে দুদেশেই তদন্ত চলছে, পরে সিদ্ধান্ত নিয়ে যে কোনো এক দেশে বিচার শুরু হতে পারে। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের উপর নজরদারি চালাচ্ছে দেশটির গোয়েন্দারা, যার আওতায় আছেন কর্মী সমর্থকরাও। এ তথ্য জানিয়েছে ইরানের গোয়েন্দা দপ্তর। কেউ উগ্রবাদ প্রচার করলে বিচারের মুখোমুখি হতে হবে, দেয়া হয় এই হুঁশিয়ারিও। বলা হয়, নির্বাচন বয়কট, অপপ্রচার, অনুমতিহীন প্রতিবাদ, সমাবেশ ও ধর্মঘট বিবেচিত হবে অপরাধ হিসেবে, যার শাস্তিস্বরূপ অপরাধীকে মারা হবে ৭৪ দোররা। আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। নিবন্ধন করেছেন ৮০ জন। আন্তর্জাতিক টি-20 সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নতুন মাইলফলক তৈরি করলেন বাবর আজম। ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন পাকিস্তান অধিনায়ক। ১১৩ ইনিংস খেলে বাবর আজম করেছেন ৪,০৬৭ রান। বিপরীতে ১১০ ইনিংস খেলে বিরাট কোহলির সংগ্রহ ৪,০৩৮ রান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোহলির তুলনায় ১৬ রান কম নিয়ে খেলতে নেমেছিলেন বাবর। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান অধিনায়ক খেলেন ৪৩ বলে ৪৪ রানের ইনিংস, আর তাতেই কোহলিকে ছাড়িয়ে নতুন রেকর্ড করেন তিনি। চট্টগ্রামে আনোয়ারায় একই স্থানে কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত ৮ জন। বিকেলে উপজেলা সেন্টার নামক এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায়, প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের একটি গ্রুপ। একই স্থানে পাল্টা কর্মসূচির ডাক দেয় অপরপক্ষ। এ নিয়ে বেঁধে যায় সংঘর্ষ। পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। আগুনের ক্ষত কাটিয়ে ওঠার আগেই ঘূর্ণিঝড় রিমালে তছনছ সুন্দরবন। বিনষ্ট বনের প্রাণ প্রকৃতি। তবে সুন্দরবনকে রক্ষায় নেই কার্যকরী পদক্ষেপ। দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত বন ও বন্যপ্রাণীকে পুনরুদ্ধার এবং প্রজননের ক্ষেত্র নিশ্চিত করার তাগিদ সচেতন মহলে। বিশেষজ্ঞদের দাবি, যথাযথ ব্যবস্থা না নিলে সুন্দরবন একদিন হারিয়ে যাবে। বহুগুণে বাড়বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা। জীব বৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা ও স্মার্ট পেট্রোলিং চলবে, এমনটা জানিয়েছেন বন সংরক্ষক। ফুল সার্ভে না করলে আমরা বলতে পারবো না যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং ফুল সার্ভে করাও কষ্টকর। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিকে কমানোর জন্য দীর্ঘমেয়াদী গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। হরিণগুলো মারা গেছে বা অন্যান্য যে সমস্ত বন্যপ্রাণী বা গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের কিভাবে আমরা এখন আবার পুনরুদ্ধার করতে পারি। সুন্দরবনের সামগ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এর মৎস্য ভাণ্ডার এবং বন্যপ্রাণীর সংরক্ষণের উদ্দেশ্যে কিন্তু আমরা জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস সুন্দরবনের নিষিদ্ধকাল ঘোষণা করা হয়েছে।
নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুরে বজ্রপাতে 2 জন মারা গেছেন। স্থানীয়রা জানায় দুপুরে বারণী নদীতে মাছ ধরতে যায় কামরুল ও মজরু। বজ্রপাতে আহত হয় 2 জন, হাসপাতালে মারা যায় কামরুল। আকাশে মেঘ দেখে বাড়ির পাশের ডোবা থেকে পালের হাঁস ফিরিয়ে আনতে যান গুরুদাসপুর এলাকার আবেয়া বেগম। বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজা উপত্যকায় জাতিসংঘের স্কুলে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। একাধিক সামরিক বিশেষজ্ঞ অস্ত্রগুলোর অংশবিশেষ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন। স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিসাইলের টুকরো উদ্ধার করা হয়। সেগুলোয় হানিওয়েল নামের একটি মার্কিন কোম্পানির নাম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম সরবরাহ করে। নুসেইরাত ক্যাম্পের ওই স্কুলে আশ্রিত 6000-এর বেশি ফিলিস্তিনি। বুধবারের ওই হামলায় প্রাণ হারায় 40 জন, আহত 75 ফিলিস্তিনি। ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে ফ্রান্স। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জানান মিরেজ 2000 যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা রয়েছে। ম্যাক্রন বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের ফ্রান্স সফর উপলক্ষে শুক্রবারই দেওয়া হবে এই ঘোষণা। পাশাপাশি ইউক্রেনের পাইলট সহ 4500 সেনাকে দেওয়া হবে প্রশিক্ষণ। D'ici à la fin de l'année, alors la France va s'exprimer pour elle-même demain, mais surtout nous sommes en train de bâtir une cohorte partenaire. De leurs nouvelles et je pense নতুন সহযোগিতার অংশ হিসেবে আমরা ইউক্রেনকে ফরাসি যুদ্ধবিমান মিরেজ 2000 দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছি। এই যুদ্ধবিমান ইউক্রেনকে তার মাটি ও আকাশ সীমা রক্ষায় সহায়তা করবে। আর তাই আমরা তাদের পাইলটদের প্রশিক্ষণ এবং এই বিমানগুলো স্থানান্তর করার জন্য একটি কর্মসূচি চালু করতে যাচ্ছি। Pour nous une priorité, nous n'avons pas de leurs nouvelles. ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে কে হবেন তার ভাইস প্রেসিডেন্ট, সেই তথ্য জানা যাবে আগামী মাসে। বৃহস্পতিবার নিজেই এ তথ্য জানান ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, জুলাইয়ে অনুষ্ঠানের রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দেবেন ঘোষণা। জনপ্রিয় মার্কিন উপস্থাপক ডক্টর ফিলকে দেন এ বিষয়ক সাক্ষাৎকার। এ সময় নিজেকে ইসরায়েলের জন্য সেরা মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি। আমার আশপাশে চমৎকার কিছু মানুষ রয়েছে। রিপাবলিকানদের সম্মেলনে জানাবো কে হবেন আমার ভাইস প্রেসিডেন্ট। আশা করি তখন আপনার সাথে আমার আবার একটি সাক্ষাৎকার হবে। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 2 দলেরই পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন আছে, তখন এই ম্যাচের ফলাফলের ওপর সুপার ওভারের ভাগ্য গতিপথ নির্ধারিত হতে পারে। বিশ্বকাপ মিশরের আগে টাইগাররা ইনডোরে অনুশীলন করলেও লঙ্কানরা স্টেডিয়ামের নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছে। টুর্নামেন্টের আগে হতাশা ভুলে নতুনভাবে শুরু করতে চান তাজবুল শান্ত। আর বিশ্বকাপ মিশন হার দিয়ে শুরু করলেও বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চটুকু দেওয়ার কথা জানান লঙ্কান ব্যাটিং কোচ। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর 6:30টায়। প্র্যাকটিসে জানতে জায়গায় ল্যাকিংসে সবাই 100% দিচ্ছে এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি করেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই তাদের মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছেন। আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশন নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে। আমরা বাংলাদেশের সাথে বেশ কিছু ম্যাচ খেলেছি যেখানে আমাদের পারফরমেন্স আত্মবিশ্বাসী করছে। আমাদের শক্তিমতো খেলতে পারলে জিততে পারবো। প্রথম ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাই। কেমন হবে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের উইকেট? যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটের এই ভেন্যুতে রান হয় যথেষ্ট। 180-এর কাছাকাছি হতে পারে রান। উইকেটের শুরুর দিকে পাওয়া যায় মুভমেন্ট। যদিও উইকেট নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলছেন, নিজেদের খেলাটাই তাদের মূল লক্ষ্য। ওভারঅল যদি চিন্তা করা যায়, অবশ্যই আমার কাছে যেটা মনে হচ্ছে নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্য। বাট এক্সকিউজের কোনো অপশন নাই। এই কন্ডিশনটা আমরা কীভাবে অ্যাটাক করে কীভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি, ব্যাটসম্যানরা এটা খুব ইম্পর্টেন্ট। যদি আগে বোলিং করি বোলাররা ওই অ্যাডভান্টেজটা আমরা কীভাবে নিচ্ছি আর কীভাবে উইকেট নিতে পারছি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো কালকে যখন খেলাটা শুরু হবে তখন এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে
নামিবিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল স্কটল্যান্ড। বারবাডোসে নামিবিয়ার দেয়া 156 রানের টার্গেটে 9 বল হাতে রেখে টপকে যায় তারা। ব্যাট হাতে বড় অবদান রাখেন বেরিংটন। 35 বলে 2টি করে 4 ও ছক্কায় 47 রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। অধিনায়কের সঙ্গে পঞ্চম উইকেটে 48 বলে 72 রানের জুটি করেন লিঙ্ক। 17 বলে 4টি ছক্কায় তার ব্যাট থেকে আসে 35 রান, ম্যাচ সেরা হন তিনি। এর আগে কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় নামিবিয়া। চট্টগ্রামে হেলে পড়া 5তলা ভবনে এখনও ঝুঁকি নিয়ে বাস করছে 9 পরিবার। হেলে পড়া ভবন ধসে পড়ে দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। 9 জন মালিক যৌথভাবে 12 বছর আগে 5তলা ভবনটি নির্মাণ করেন। ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে নোটিশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি অপসারণের জন্য বৃহস্পতিবার সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। ক্ষতিগ্রস্ত কে হলাম? এত ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যখন এইটা করতে চাইছিল তখন আমি বাধা দিয়েছি, আমার কথা শোনো না। লিঙ্কটা সাইটে গেছে, এখন দেখতেছি তো এই ধরনের দুর্ঘটনা হলে তো সমস্যা। চিন্তা তো করতেছি, সবাই যখন বলতেছে চিন্তা করতে হবে না। বাসা দেখতেছে তো দেখতেছে সুবিধা মতন ফেলে যাব। স্বাভাবিক কেন মনে কেন ইয়ার কি আছে মনে দুর্বলতা আছে কেন মালিকের দাহাত না হয় নাই আর টেয়া দি টেয়া নি দুয়ে আর বউ জানে টেয়া দিয়ে মালিক তো ন দেখিলাম আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটস সম্পাদক মোহাম্মদ নাইমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়, নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। চলতি বছরের 10 মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই পদটি শূন্য ছিল। একাধিক কর্মসূচি নিয়ে 4 দিনের সফরে ভারত পৌঁছালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30টায় কলকাতা বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, ইন্দো বাংলা প্রেস ক্লাবের মেন্টর তপন চক্রবর্তী। বিকেলেই কলকাতার নন্দন 3 প্রেক্ষাগৃহে হবে মুজিব চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ 2 মাসব্যাপী সারা দেশে 5 লাখ বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করল। সকালে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বলেন, গাছ কেটে পরিবেশ ধ্বংস করছি আমরা, এত তাপপ্রবাহের মূল কারণ অবাধে বৃক্ষ নিধন। তাই বেশি বেশি বৃক্ষরোপণ করার আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের হাত দিয়ে একটু করে গাছ লাগাই এবং এটা যদি অভ্যাসে পরিণত করি, তবে কিন্তু আমরা আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, প্রকৃত অর্থেই মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশুতোষ অ্যানিমেটেড সিনেমা টুমরোর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমার প্রদর্শনী হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন। তিনি এই অসাধারণ সিনেমার জন্য পরিচালক মোহাম্মদ শিহাবুদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বলেন, এই সিনেমার মাধ্যমে শিশুরা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষতিকারক দিক ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা জানতে পারছে। ভবিষ্যৎ দায়িত্ব নেওয়ার জন্য টুমরো ছবিটা যারা প্রযোজক যিনি বানিয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি যে নিজে আজকে এখানে থাকতে পেরেছি, আমি এক কথাতেই অবশ্য রাজি হয়ে গেছিলাম। রাজধানীর হাতির ঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে হলো জয় বাংলা ম্যারাথন 2024। ভোর 5টায় 3500 অংশগ্রহণকারীকে নিয়ে
জয় বাংলা বলে আগে বাড়ো প্রতিপাদ্যে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে পুলিশ প্লাজা পয়েন্টে গিয়ে শেষ হয়। এই প্রতিযোগিতা ঘিরে হাতিরঝিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, নিয়ন্ত্রণ করা হয় ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানের চলাচল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 4টি ক্যাটাগরিতে 30 জনকে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ম্যারাথন একদম অদ্ভুত নেশা হয়ে গেছে আমার। ম্যারাথনে আসলে মানে আমাদের এক্সারসাইজ করলে বডিটা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। নেক্সট প্ল্যান ইন্টারন্যাশনালে যদি একটা পদক পাইতে পারি, সেটা হচ্ছে এখন প্ল্যান, একটু চেষ্টা করতেছি। মানুষ এটার উপরে উদ্বুদ্ধ হচ্ছে, মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমি মূলত এই কুষ্টিয়া থেকে আয়োজন অংশগ্রহণ করেছি। জিম অথবা কার্ডিও অনেক কিছুর জন্য অনেক কিছু লাগে, আর দৌড়ের জন্য জাস্ট একটা শু কিনবেন, জুতা কিনবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, দৌড় শুরু করবেন, নাথিং এলস। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।